আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা সবাই? ইনশাল্লাহ আপনারা ভালো আছেন। আবারও আপনাদের সামনে চলে আসলাম গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। আপনারা স্ক্রিনে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। ভার্ব নিয়ে চিন্তিত আপনারা? আমি জানি আপনারা ভার্ব নিয়ে চিন্তিত। তো ভার্বের ভয় আজকে করব ইনশাল্লাহ জয়। ভার্বের থেকে এক ক্লাসেই 2 থেকে 3 মার্ক নিশ্চিত এখানে লেখা আছে, মানে কমন লেখা আছে সব ইউনিভার্সিটির ক্ষেত্রে। আপনারা ভাবতে পারেন এক ভার্ব থেকে 3 মার্ক কিভাবে কমন আসতে পারে? হ্যাঁ, পারে। ভার্বের বিভিন্ন ওয়েতে প্রশ্ন হয়, যেমন রাইট ফর্ম অফ দ্য ভার্বস, এখান থেকে ভার্বের প্রশ্ন হয়। ভার্বের ক্লাসিফিকেশন থেকে ভার্বের প্রশ্ন হয়, এবং ভার্ব রিলেটেড আরও অনেকভাবেই প্রশ্ন হতে পারে। লিঙ্কিং ভার্বের পরে যেমন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসে, ওখান থেকে অনেক সময় প্রশ্ন হয়। ইন্ট্রানজিটিভ ভার্ব নাউন প্রনাউনের মাঝখানে অনেক সময় প্রিপোজিশন হয়, ওখান থেকে প্রশ্ন হয়। বিভিন্ন ওয়েতে ভার্বের প্রশ্ন হয়, যেমন 2টা ফাইনাইট ভার্ব থাকলে একটা কনজাংশন চলে আসে, এখান থেকে প্রশ্ন হতে পারে। ভার্বের বিভিন্ন ওয়েতে প্রশ্ন হয়। দ্যাট ইজ ওয়াই ভার্বকে বলা হয় সেন্টেন্সের হার্ট, সেন্টেন্সের হৃদয়। তো আমরা আজকে সেন্টেন্সের হৃদয় পড়তে চাচ্ছি, আর এই হৃদয় নিয়ে যাদের যাদের ভয় আছে আজকে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো আমরা এক নজরে দেখে আসি ভার্ব সম্পর্কে। আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দেখেন ভার্ব প্রধানত 2 প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব প্রধানত 2 প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে ভাঙলে অনেক প্রকার হয়, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং ভার্ব, কগনেট ভার্ব, কজেটিভ ভার্ব, সাবজাংটিভ ভার্ব, ইম্পার্সোনাল ভার্ব, গ্রুপ ভার্বস, ফ্যাক্টেটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, রিসিপ্রোকাল ভার্ব, কোয়াসি প্যাসিভ ভার্ব। আর অক্সিলারি ভার্ব ভাঙলে 2 প্রকার, প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব প্রধানত 3 প্রকার, জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। তবে একটা কথা আপনারা একটু ছোট্ট মনে রাখবেন, নন ফাইনাইট ভার্ব ইকুয়াল টু নাউন অথবা অ্যাডজেক্টিভ। তো এর ব্যাখ্যা আমি পরে দিয়ে দিব, এখানে আমি লং করতেছি না, আপনারা জাস্ট আইডিয়া দিয়ে রাখলাম। আমরা আজকের ক্লাসে প্রবেশ করি। ফাইনাইট ভার্ব, আমাদের আজকে ক্লাসের আলোচ্য টপিকের নাম ফাইনাইট ভার্ব। আমি ভার্বের ক্লাসটা 3টা ক্লাসে ভাগ করেছি, একটা ক্লাসের মধ্যে 3টে পার্ট করছি, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। তো প্রিন্সিপাল, আজকে আমাদের পড়ার আলোচ্য বিষয় হলো প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের মধ্যে আমি দেখতে পাচ্ছি যেখানে কি কি পড়াবো, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং, সাবজাংটিভ ভার্ব, কগনেট ভার্ব, ইম্পারসিবল ভার্ব এবং কজেটিভ ভার্ব এবং গ্রুপ ভার্ব। এখন এখানে আপনারা 4টা স্টার দেখতে পাচ্ছেন, ট্রানজিটিভ, লিঙ্কিং, সাবজাংটিভ এবং কজেটিভ। আজকে আমাদের পড়ার বিষয়বস্তু এই 4টি ভার্ব। এখন যেহেতু ভার্বের ক্লাসটা অনেক বড় একটা ক্লাস, 3টা পার্টে ভাগ করেছি। আমাদের ফার্স্ট পার্ট দেখেন, ফার্স্ট পার্টে আমাদের রয়েছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে আগেই বলে রাখছি, সো এখানে টাইম নিলাম না। প্রিন্সিপাল ভার্বের প্রধান যে 2টা ভার্ব সেটা হলো ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলা হয়? যে ভার্বের অবজেক্ট গ্রহণ করে তার বাক্য সম্পূর্ণ করে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যেমন আই লাভ মাই অল স্টুডেন্টস, এখানে দেখেন লাভের অবজেক্ট নিয়েছি অল স্টুডেন্টস। এই অল স্টুডেন্টস কে গ্রহণ করে বাক্যটা সম্পূর্ণ করছে লাভ, দ্যাট ওয়াজ লাভ। এখানে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? দেখেন ট্রানজিটিভ ভার্বের সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। ট্রানজিটিভ ভার্ব requires a direct object to complete its action make sense। তার মানে ট্রানজিটিভ ভার্বের কি দরকার? অবজেক্ট দরকার। যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে তার বাক্য সম্পূর্ণ করে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব।
A transitive verb is a verb that requires a direct object to complete its actions and make sense. এখানে আমরা বিপরীত পাশে দেখতে পারি ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। তার মানে এইটা যেটা বলতেছে ঠিক উল্টাটা হবে ওইটা। যে ভার্ব অবজেক্ট গ্রহণ করা ছাড়াই বাক্য সম্পূর্ণ করতে পারে তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, অথবা যে ভার্ব বাক্য সম্পূর্ণ করার জন্য অবজেক্টকে গ্রহণ করার দরকার পড়ে না তাকে বলা হয় কি ইনট্রানজিটিভ ভার্ব। অথবা আমরা আরেকভাবে শিখতে পারি, যদি কখনো অবজেক্ট চলে আসে সেই ক্ষেত্রে ইনট্রানজিটিভ ভার্বের আরটা মাঝখানে নাউন প্রোনাউনের মাঝখানে কি বসে, প্রিপজিশন বসে। তো ইনট্রানজিটিভ ভার্বের সংজ্ঞাটা আমরা একটু ভালোভাবে দেখে আসি। অ্যান ইনট্রানজিটিভ ভার্ব দ্যাট ডাজ নট require a direct object to complete its meaning or intransitive verb cannot take a direct object। যে ভার্বটা অবজেক্ট গ্রহণ করতে পারে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব এবং ট্রানজিটিভ ভার্বের আমরা একটা স্ট্রাকচার দেখে রাখি, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। she subject, this is verb, this is object। তার মানে এখানে রোড তার অবজেক্ট নিয়ে বাক্য সম্পূর্ণ করেছে, দ্যাট ওয়াজ ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব এটা? ট্রানজিটিভ ভার্ব। দে বট এ কার, বট ভার্ব, এ কার অবজেক্ট। এখানে তাহলে এখানে যেহেতু অবজেক্ট আছে এখানে বট কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব থাকতে হলে তার কি থাকবে? অবজেক্ট থাকবে। অবজেক্ট ছাড়া কখনো ট্রানজিটিভ ভার্ব বসতে পারে না। এখন আমরা দেখি আমাদের মূলত ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নটা কিন্তু আসে ইনট্রানজিটিভ ভার্ব থেকে। এখানে আমরা একটু স্টার করি সবাই এবং একটু নোটগুলো লিখে রাখি। ইনট্রানজিটিভ ভার্বের স্পেশাল কিছু স্ট্রাকচার আছে, যেমন সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব, এরপরে কোনো মাইনাস অবজেক্ট। এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই। কেন নাই? ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়াই বাক্য সম্পূর্ণ করতে পারে। কেমন আমরা লক্ষ্য করতে পারি দেখেন, বার্ডস ফ্লাই। এখানে বার্ডস হলো সাবজেক্ট, ফ্লাই হলো ইনট্রানজিটিভ ভার্ব। এর কোনো অবজেক্ট নাই, মাইনাস অবজেক্ট। এখানে অবজেক্ট ছাড়া যখন পুরো বাক্যকে সম্পূর্ণ করতে পারে ভার্ব তখন তাকে কি বলা হয়? ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। ফ্লাইয়ের কোনো অবজেক্ট দরকার পড়ে নাই, দ্যাট ওয়াজ ভার্ব কি? ফ্লাই হলো ইনট্রানজিটিভ ভার্ব। নাম্বার 1 স্ট্রাকচার। নাম্বার 2 আসেন, দেখেন ইনট্রানজিটিভ ভার্বের পরে দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, নোট করবেন এটা। ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে। অ্যাডভার্ব, এখানে আমরা আরেকটা কথা বলতে পারি, ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়ালস। ইনট্রানজিটিভ ভার্বের পরে কি বসবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়ালস। এখন আপনারা বলতে পারেন যে অ্যাডভার্বিয়ালসটা কি? অ্যাডভার্বিয়ালস হলো একাধিক শব্দ, যেমন she talks so much loudly। দেখেন এখানে ভার্বকে মডিফাই করছে লাউডলি, তাহলে লাউডলি এখানে কি? অ্যাডভার্ব। লাউডলিকে মডিফাই করতেছে মাস, তাহলে এখানে কি? অ্যাডভার্ব। এখানে মডিফাই করতেছে সো, এইটাও কি? অ্যাডভার্ব। দ্যাট ইজ কল্ড অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্ব অ্যাডভার্ব অ্যাডভার্ব, একই বাক্যে পাশাপাশি একাধিক অ্যাডভার্ব যখন বসে তাকে সেটাকে অ্যাডভার্বিয়ালস বলা হয়।
আমরা দ্বিতীয় এখানে দেখেন ডিয়ার স্টুডেন্টস, না বুঝলে কমেন্টস করবেন। স্ট্রাকচার নাম্বার 3, স্ট্রাকচার নাম্বার 3 তে এখানে দেখেন সাবজেক্ট, ইনট্রানজিটিভ ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, নাউন প্রোনাউন। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা উদাহরণের একটা মাধ্যমে দেখি। They are they wondered about in this। এখানে দেখেন সাবজেক্ট, ইন ট্রানজিটিভ ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, প্রোনাউন। তারপর আমরা কি শিখলাম যে ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসতে পারে, তারপরে প্রিপজিশন বসতে পারে, তারপরে আবার নাউন বা প্রোনাউন বসতে পারে। এখন আমরা নোটটা এখানে লিখতে পারবো এইভাবে, যেখানে নোট স্ট্রাকচার ইন ট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস প্রিপজিশন প্লাস নাউন প্রোনাউন। ওকে, স্ট্রাকচার 3 তাহলে আমরা কি শিখলাম এখানে? ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসতে পারে, তারপরে প্রিপজিশন বসতে পারে, তারপরে নাউন প্রোনাউন বসতে পারে। স্ট্রাকচার 4 মোস্ট ইম্পর্টেন্ট, সাবজেক্ট, ইনট্রানজিটিভ ভার্ব, প্রিপজিশন, নাউন প্রোনাউন। এখানে এটা অনেক গুরুত্বপূর্ণ। কেন বললাম? কারণ আমরা সবাই মনে করি যে ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট থাকে না। হ্যাঁ, ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট গ্রহণ করা ছাড়াই বাক্য সম্পূর্ণ করতে পারে, কিন্তু কিছু কিছু সময় ইনট্রানজিটিভ ভার্বের পরে নাউন প্রোনাউন আসতে পারে, মানে অবজেক্ট আসতে পারে। যখনই ইনট্রানজিটিভ ভার্বের পরে নাউন প্রোনাউন মানে অবজেক্ট চলে আসে, যেহেতু ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট যুক্ত করতে পারে না, সেই জন্য ইনট্রানজিটিভ ভার্ব আর অবজেক্টের মাঝখানে একটা প্রিপজিশন বসে। সেই সময় কি করে? ইনট্রানজিটিভ ভার্ব আর অবজেক্টের মাঝখানে প্রিপজিশন বসে, এটা মনে রাখবেন। যেমন আপনারা she talk to me, she talk to me, talk ইন ট্রানজিটিভ ভার্ব, মি হলো অবজেক্ট, অবজেক্ট আর ইনট্রানজিটিভ ভার্বের মাঝখানে প্রিপজিশন বসছে টু। আমি আবারও একবার রিভিউ করে দিচ্ছি ট্রানজিটিভ ভার্ব ভার্সেস ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের অবজেক্ট নিয়ে বাক্য সম্পূর্ণ করে তাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। যে ভার্ব অবজেক্ট গ্রহণ করা ছাড়াই বাক্য সম্পূর্ণ করতে পারে তাকে কি বলা হয়? ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নটা এই জায়গায়, এখানে অথবা এখান থেকে প্রশ্নটা আসে। ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল বসবে, ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব, প্রিপজিশন, নাউন প্রোনাউন বসতে পারে, ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব, প্রিপজিশন, নাউন প্রোনাউন বসতে পারে,
অথবা অ্যাডভার্ব ছাড়া শুধু প্রিপজিশন নাউন প্রোনাউনও বসতে পারে। আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ কমপ্লিট করলাম। নেক্সট লিঙ্কিং ভার্ব, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ডিয়ার স্টুডেন্টস, আপনারা এই লিঙ্কিং ভার্বটা এখন যদি আমি বলি যে একমাত্র লিঙ্কিং ভার্ব থেকেই যদি 1 মার্ক আপনারা কমন পান তাহলে কেমন লাগবে? লিঙ্কিং ভার্ব এমন একটা ভার্ব যেখান থেকে ম্যাক্সিমাম সময় এই প্রশ্ন হয়। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব কাকে বলে? লিঙ্ক শব্দের অর্থ কি? যুক্ত করা। তার মানে লিঙ্কিং ভার্ব অবশ্যই কোনো না কোনো কিছু যুক্ত করবে। লিঙ্কিং ভার্ব কাকে বলে সেটা আমি বলি শোনেন। যে ভার্ব সাবজেক্টের সাথে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, কি বললাম একটু বলি, এটা হলো লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, এইটা কি? সাবজেক্ট। যে ভার্ব সাবজেক্টের সাথে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অথবা নাউন প্রোনাউনকে রিলেশন বিল্ড আপ করে। তার মানে যে ভার্ব কোন ভার্ব? লিঙ্কিং ভার্ব। যে ভার্ব সাবজেক্টের সাথে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অথবা নাউন প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। এবং ওই লিঙ্কিং ভার্বের বাংলা আবিধানিক অর্থ আসে সমান। যেমন দেখেন, the flower looks sweet। এখানে এই লুকসের বাংলা অর্থ দেখেন সমান, the flower equal to sweet। he went mad। এই ওয়েন্টের বাংলা অর্থ আসে দেখেন সমান, হি সমান সমান ম্যাড। তাহলে যে ভার্বের বাংলা অর্থ আসে সমান। এখন লিঙ্কিং কিছু ভার্ব আছে, সেগুলো আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন। কিন্তু যদি আপনারা মনে নাও থাকে তাও পারবেন। এই শর্ট টিক্সটা মনে রাখবেন যে লিঙ্কিং ভার্বের বাংলা অর্থটা আসবে সমান। এখানে আমরা লিঙ্কিং ভার্বের কিছু স্ট্রাকচার দেখি। স্ট্রাকচার নাম্বার 1, লিঙ্কিং ভার্বের পরে একটা যদি শব্দ আসে সেটা অ্যাডজেক্টিভ হতে পারে যদি ওই শব্দটা প্রিপজিশনাল ওয়ার্ড না হয়। লিঙ্কিং ভার্বের পরে নর্মালি যদি কোনো শব্দ আসে সেটা 99% সময় কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কিন্তু যদি লিঙ্কিং ভার্বের পরে শব্দটা প্রিপজিশনাল ওয়ার্ড হয়ে থাকে তাহলে অ্যাডজেক্টিভের পরিবর্তে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, 3 স্টার করে রাখেন। কারণ লিঙ্কিং ভার্বের পরে যে অ্যাডজেক্টিভ হয় এটা আমরা সবাই জানি, বাট অ্যাডভার্বেরটা রিয়ার। কখন অ্যাডভার্ব হবে? যখন প্রিপজিশনাল ওয়ার্ড হবে। এবার আসেন স্ট্রাকচার নাম্বার 3, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে সাধারণত প্রথমটা অ্যাডভার্ব এবং পরেরটা অ্যাডজেক্টিভ হয়। সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্রিপজিশন প্লাস নাউন প্রোনাউন। অনেক সময় লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্রিপজিশন নাউন প্রোনাউন হতে পারে। অনেক সময় অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটা না থেকে সরাসরি এভাবে বসতে পারে, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস প্রিপজিশন নাউন প্রোনাউন। অনেক সময় এইটা নাও থাকতে পারে, মনে রাখবেন এটা। মানে স্ট্রাকচারটা মানে 5 বলে দিলাম। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস প্রিপজিশন প্লাস নাউন প্রোনাউন, মানে স্ট্রাকচার নাম্বার 5। স্ট্রাকচারটা এইভাবেও হতে পারে, মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ লিঙ্কিং ভার্ব। এখানে দেখেন লেখা আছে হি ওয়েন্ট ম্যাড। এখানে আমি একটু আগে আপনাদের বলেছি যে ওয়ার্ডটার যে ভার্বটার বাংলা অর্থ আসে সমান চিহ্ন তার অর্থ কি? লিঙ্কিং ভার্ব। হি সমান সমান ম্যাড। তাহলে এখানে আছে ট্রানজিটিভ ভার্ব, এখানে আছে ফ্যাক্টেটিভ ভার্ব, এখানে আছে লিঙ্কিং ভার্ব, এখানে আছে কি? এখানে আছে কগনেট ভার্ব। তাহলে এখানে অ্যান্সার কি? ট্রানজিটিভ লিঙ্কিং ভার্ব। এবার আছে দেখেন দ্য হেভেন্স আর অ্যাভব। এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা স্টার করে রাখেন। এটা বিগত সালের প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটির।
বিভিন্ন সময় বিভিন্ন ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা এসেছে, দ্য হ্যাভেন্স আর অ্যাভব। আমি একটু আগে আপনাদের এখানে স্টার করছিলাম যে লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাডভার্বও হতে পারে যদি প্রিপজিশনাল ওয়ার্ড হয়। দেখেন এই 2 নম্বর স্ট্রাকচারের সাথে এখানে মিলে গেছে। এই আর হলো লিঙ্কিং ভার্ব আর অ্যাভব হলো প্রিপজিশনাল ওয়ার্ড, যে কারণে অ্যাভবটা কি এখানে প্রিপজিশনাল ওয়ার্ড হওয়ার কারণে এইটা অ্যাডভার্ব। তাহলে এখানে অ্যান্সারটা কি অ্যাডভার্ব। এবার আসেন লিঙ্কিং ভার্বের পরে যদি 2টা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে কি, আমি আবারও আপনাদের এটা একটু আগে করছিলাম যে লিঙ্কিং ভার্বের পরে 2টা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার্ব তারপরেরটা অ্যাডজেক্টিভ। তার মানে এখানে নোটা অ্যাডভার্ব এবং মোরটা অ্যাডজেক্টিভ। আমরা নো নর্মালি ডিটারমিনার হিসেবে চিনে থাকি, নোকে আমরা নর্মালি জানি যে নো অ্যাডজেক্টিভ, কিন্তু নো নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বিভিন্ন পার্সপেক্টিভ হতে পারে। এখানকার নোটা হলো অ্যাডভার্ব। এবার আসেন দেখেন নাম্বার দ্য মোরাল ল ইজ অ্যাভব দ্য সিভিল ল। এখানে অ্যাভবটা কি? এখন দেখেন এইটা কিন্তু পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই স্টাইলের প্রশ্ন হয় লিঙ্কিং ভার্বটা থেকে। এখন ভার্বের প্রশ্ন 2 ধরনের হয়ে থাকে, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাইও হয়ে থাকে, ভার্বের প্রশ্ন রাইট ফর্ম ভার্ব স্টাইলে হয়ে থাকে। লিঙ্কিং ভার্বের প্রশ্নটা হয়ে থাকে পার্টস অফ স্পিচ স্টাইলে, যে কারণে লিঙ্কিং ভার্বটা এবং ইন্ট্রানজিটিভ ভার্বটা আমি পার্টস অফ স্পিচ স্টাইলে সাজিয়েছি, এবং এর পরের যে ভার্বগুলো আছে সাবজাংটিভ ভার্ব এবং কজেটিভ ভার্ব ওটা রাইট ফর্ম ভার্ব স্টাইলে সাজিয়েছি, কারণ সাবজাংটিভ এবং কজেটিভ রাইট ফর্ম ভার্ব স্টাইলে আসে। এখন আপনি দেখেন এখানে দ্য মোরাল ল ইজ অ্যাবভ দ্য সিভিল, ইজ হলো লিঙ্কিং ভার্ব আর দ্য সিভিল হলো নাউন ফ্রেজ। লিঙ্কিং ভার্ব আর নাউন ফ্রেজের মাঝখানে প্রিপজিশন আসে, কি আসে? প্রিপজিশন। তাহলে এখানে অ্যাবভটা কি? অ্যাবভটা হলো প্রিপজিশন। তাহলে এখানে অ্যান্সারটা কি? প্রিপজিশন। লিঙ্কিং ভার্ব সম্পর্কে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টস করবেন, আমি আবারও আপনাদের ব্যাখ্যা দিয়ে দিব। ডিয়ার স্টুডেন্টস, এই পজিটিভ ভার্ব আসার সঙ্গে সঙ্গে আমি একটা হাসি দিয়েছি। এই হাসির রহস্য কি জানেন? এই হাসির একটা রহস্য আছে। রহস্যটা হলো যদি আপনি বাংলাদেশে 2টা করে বেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন, মনে করেন আমি উদাহরণস্বরূপ বললাম ঢাবি আর জাহাঙ্গীরনগর অথবা জগন্নাথ অথবা খুলনা ইউনিভার্সিটি অথবা রাজশাহী ইউনিভার্সিটি অথবা চট্টগ্রাম, কারণ এগুলো এখন গুচ্ছের বাইরে। তো এই ভার্সিটির যে কোনো 2টা ভার্সিটিতে প্রশ্ন আপনি যদি পরীক্ষা দেন দেখবেন যে একটা ভার্সিটিতে কমন পড়ছে। এইটা এতটা গুরুত্বপূর্ণ পজিটিভ ভার্ব, এই জন্য হাসি দিয়েছি। আর এই হাসিটা দেওয়ার আরেকটা রহস্য আছে, দেখেন নিচে যে উদাহরণ দিয়েছে একটা ব্যাট স্টাইলে সাজানো আছে ক্রিকেট খেলার। এখন বিপিএল চলতেছে, আপনারা তো জানেন বাংলাদেশে বিপিএল চলতেছে। তো যদিও এবার একটা আমার মন খারাপ, কারণ এবার ক্যাটরিনা কাইফ আসে নাই, ইন্ডিয়ার সাথে সম্পর্ক একটা দূরত্ব হওয়ার জন্য ক্যাটরিনা কাইফ উদ্বোধন করতে আসে নাই, আমার খুব পছন্দের নায়িকা। তো এই জন্য একটু মন খারাপ। তো দেখ মজা করলাম, ডোন্ট মাইন্ড প্লিজ। তো যেটা দেখেন একটা ব্যাট স্টাইলে সাজিয়েছি। কেন ব্যাট স্টাইলে সাজিয়েছি? কারণ এই পজিটিভ ভার্ব থেকে সবসময় প্রশ্নটা হ্যাভ দিয়েই আসে, হ্যাভ দিয়ে প্রশ্ন আসবে আর আপনারা 6 মেরে দিবেন। একটা উদাহরণ শিখাবো, একটা দিয়ে প্রশ্ন আসবে। এখন আপনারা যদি 6 মারতে না পারেন তাহলে কিন্তু আমার দোষ নাই। এখন আপনারা দেখে আমরা লক্ষ্য করি যে পজিটিভ ভার্ব কাকে বলে। পজিটিভ ভার্ব হলো বাংলাতে যার মিনিং হলো প্রযোজক ক্রিয়া। আমরা ক্লাস 6-7 প্রযোজক ক্রিয়া পড়ছি না, ওই যে আমাদের বাংলার টিচাররা শিখিয়েছেন, ম্যামরা শিখিয়েছেন, মা তার সন্তানকে চাঁদ দেখাচ্ছেন। যখন নিজের কাজ অন্যকে দিয়ে করানো হয় তখন তাকে প্রযোজক ক্রিয়া বলা হয়, আর এই প্রযোজক ক্রিয়াই হলো ইংলিশে পজিটিভ ভার্ব। এখন আমি যদি বলি যে 1 কাপ চা খাবো, আমার স্টুডেন্টরা আমাকে এনে দিবেন, তাহলে আপনারা অবশ্যই আমি জানি এজ এ টিচার এনে দিবেন। তো আমার চা খেতে ইচ্ছে করছে আর আপনারা এনে দিচ্ছেন, আমার কাজটা আপনারা করে দিচ্ছেন, এটাকেই বলা হয় পজিটিভ ভার্ব। এখন পজিটিভ ভার্ব প্রশ্ন 2 স্টাইলে এসে থাকে, একটা হলো অ্যাক্টিভ মিনিংয়ে আর একটা হলো প্যাসিভ মিনিংয়ে। যেমন আমি বললাম আমার কোনো স্টুডেন্টকে যদি আমি বলি যে রহিম অথবা করিম তুমি আমাকে 1 কাপ চা এনে দাও, তাহলে আমি দেখেন যে এখানে কিন্তু কর্তাটাকে উল্লেখ করছি রহিমকে, কিন্তু আমি বললাম আমাকে 1 কাপ চা এনে দাও, কিন্তু এখানে কাকে দিয়ে বলা হয়েছে উল্লেখ নাই, এটা হলো প্যাসিভ মিনিং। যখন প্যাসিভ মিনিং হবে তখন এক ধরনের স্টাইলের স্ট্রাকচার হবে, আর যখন অ্যাক্টিভ মিনিং হবে তখন আরেক স্টাইলের স্ট্রাকচার হবে। তো আমরা
পজিটিভ ভার্ব অর্থ অনুযায়ী প্রায় 30 থেকে 35টা মতো ব্যবহার হয়, কিন্তু গ্রামাটিক্যাল পজিটিভ ভার্ব মাত্র 5টা। আর প্রশ্ন এই 5টার বাইরে কখনো আসে না, আসবেও না। যেমন এর বাইরে পজিটিভ অনেক ভার্ব আছে, অর্থ অনুযায়ী হয়। যেমন ফিড, ফিড মানে খাওয়ানো, অর্থটাই পজিটিভ ভার্বের মতো। কিন্তু এই 5টা যে দেখতেছেন, হ্যাভ, গেট, লেট, মেক, হেল্প, এই 5টা পজিটিভ ভার্বের বাইরে পজিটিভ ভার্বের প্রশ্ন কখনোই আসে না। এর মধ্যে আপনারা দেখেন হ্যাভ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্নটা 99% সময় আসে। এখানে দেখেন হ্যাভের পরে যদি আপনারা সামওয়ান পান, সামওয়ান মানে কি? সামওয়ান মিন্স পারসন, মানে যখন আপনারা অ্যাক্টিভ কর্তা পাবেন, মানে যিনি কাজ করতে সক্ষম, এমন সামওয়ান পান, তাহলে ভার্বের বেস ফর্ম হবে। আর এইটাকেই আমরা বলতেছি অ্যাক্টিভ মিনিং। অ্যাক্টিভ মিনিং কেন বলতেছি? কারণ সামওয়ান তো নিজে কাজ করতে সক্ষম, যে কাজ করতে সক্ষম সেটা হয় অ্যাক্টিভ মিনিং, আর যে কাজ করতে সক্ষম না তখন কি হয়? প্যাসিভ মিনিং। যেমন হ্যাভের পরে যদি আপনি সামথিং পান, সামথিং মানে কি? বস্তু। যেমন আমি বললাম এই মার্কারটার কি ক্ষমতা আছে বোর্ডে লিখার ক্ষমতা নাই। যখন মার্কার সাবজেক্ট হবে তখন অবশ্যই সেটা প্যাসিভ ভয়েস হবে, আর যখন আমি সাবজেক্ট হব তখন অবশ্যই অ্যাক্টিভ মিনিং হবে। আশা করি আপনারা বুঝছেন। তো এখানে যখন হ্যাভের পরে সামথিং পাবেন তখন দিবেন ভার্বের ভি3, এটা রাইট ফর্ম অফ স্টাইলের প্রশ্ন হবে, আমি আবার বলে রাখলাম। আর যখন হ্যাভের পরে সামওয়ান পাবেন তখন হবে ভার্বের বেস ফর্ম। এইটা কিন্তু অবশ্যই নোট করে রাখবেন, দিস ইজ মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবার আসেন গেট। গেটের পরে যদি আপনি সামওয়ান পান তাহলে হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। মানে গেটের পরে সামওয়ান মিন্স ইনফিনিটিভ হবে। কি হবে? ইনফিনিটিভ হবে, অ্যাক্টিভ মিনিং এ। কোন মিনিং এ? অ্যাক্টিভ মিনিং এ। এবং গেটের পরে যদি আপনি সামথিং পান, মানে বস্তু যদি পান, তাহলে সেই ক্ষেত্রে হবে সেটা প্যাসিভ মিনিং এবং তার অ্যান্সার হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। গেটের পরে যদি সামওয়ান, একটু আপনারা মনে রাখবেন, হ্যাভের পরে সামওয়ান থাকলে ভার্বের বেস ফর্ম, আর গেটের পরে সামওয়ান থাকলে ইনফিনিটিভ। হ্যাভের পরে সামথিং থাকলেও ভি3, গেটের পরে সামথিং থাকলেও ভি3। এখন আসেন লেট। লেটের পরে যদি সামওয়ান থাকে তাহলে হবে কি? ভার্বের বেস ফর্ম। আর লেটের পরে যদি সামথিং থাকে তাহলে হবে বি প্লাস ভার্বের ভি3, বি প্লাস ভার্বের ভি3। এখন এরপরে আমরা দেখেন এবার আসি মেক। মেকের পরে, মেক কিন্তু ভদ্রলোক, বুঝছেন? মানে ভদ্র ওয়ার্ড। কেমন ভদ্র ওয়ার্ড কেন বললাম জানেন? দেখেন সামওয়ান অথবা সামথিং যাই হোক না কেন ভার্বের বেস ফর্ম বসে, কোনো প্রবলেম নেই। মেকের ক্ষেত্রে সামওয়ান অথবা সামথিং যাই পান, ভার্বের সবসময় কি দিবেন? বেস ফর্ম দিবেন, সেটা অ্যাক্টিভ মিনিং হোক অথবা প্যাসিভ মিনিং হয়ে থাক। এবার আসেন হেল্প। হেল্পের প্রশ্ন ইদানিং হেল্প থেকে প্রশ্ন হচ্ছে, কেন হচ্ছে এর একটা ব্যাখ্যা আছে। হেল্পের পরে সবসময় সামওয়ান বসে, কিন্তু প্রশ্নটা কোথায় থেকে হয়? হেল্পের পরে ভার্বের বেস ফর্ম এবং ইনফিনিটিভ বোথ আর রাইট। আমি আবারও বলতেছি, হেল্পের পরে ভার্বের বেস ফর্ম অথবা ইনফিনিটিভ বোথ আর রাইট। এখন আপনার অপশন এতে আছে ভার্বের বেস ফর্ম, অপশন বিতে আছে ইনফিনিটিভ। তার মানে আপনার অপশন এখানে অ্যান্সারটা কি হবে? এ প্লাস বি। কিন্তু এখানে আপনার এটা টুইস্ট বলে রাখি, যদি কখনো দেখেন যে ভার্বের বেস ফর্ম এবং ইনফিনিটিভ দুইটাই আছে কিন্তু এ প্লাস বি নাই, তখন এইটা অ্যান্সার দিবেন, কারণ এইটা অধিকতর অ্যাপ্রোপ্রিয়েট, এটা মনে রাখবেন। এবার আমরা আসি, এই যে বললাম যে এক্সাম্পলটা দিয়েছি ক্রিকেটের ব্যাটের মতো, আপনারা এই রুলস থেকেই আসবে আর ছক্কা মেরে দেবেন। কিভাবে? আপনাদের আবারও বলতেছি, প্রশ্নটা 99% সময়, আবারও বলতেছি 90.99% সবসময় হ্যাভ থেকে প্রশ্ন হয়। হ্যাভের কোনটা থেকে প্রশ্ন হয়? হ্যাভের এই সামওয়ান থেকে প্রশ্ন হয়। তাহলে এখানে দেখেন আই হ্যাভ মিস্টার রহিম, এখানে রহিম কি? দেখেন সামওয়ান, তাহলে এখানে কি হবে? ভার্বের বেস ফর্ম। এখন প্রশ্নটা কিভাবে সাজানো হয়েছে দেখেন, প্রথমে ওরা অপশন এতে ডান দিয়েছে, অপশন বিতে ডাস দিয়েছে, অপশন সিতে ডু দিয়েছে এবং অপশন ডিতে এ প্লাস বি দিয়েছে। নর্মালি আমাদের স্টুডেন্টের থিঙ্কিংটা কি দেখেন, মজার একটা বিষয়, মানে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা এমন একটা জায়গা যেখানে এমন লোভনীয় আপনাকে অ্যান্সার দিবে যে আপনি ভুল মারতে বাধ্য থাকবেন। সেই লোভটাকে কিন্তু স্টুডেন্ট আপনাদের কন্ট্রোল করতে হবে। লোভটা কন্ট্রোল করতে না পারলেই আপনারা মাইনাস চলে যাবেন। এখন দেখেন আমরা কিভাবে লোভটা কন্ট্রোল করবো। এখানে দেখেন যেখানে নর্মালি যখন হ্যাভ দিয়ে আছে, হ্যাভ দেখার সঙ্গে সঙ্গে স্টুডেন্টদের প্রত্যেকটা ধারণা যে হ্যাভ আছে তাহলে মানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। অনেক স্টুডেন্ট এরকম এতে অ্যান্সার দাগায় ফেলবে। এবার অপশন বিতে যখন অ্যান্সারে আসবে, একটু আমরা লক্ষ্য করি,
অপশন বিতে যখন অপশনে আসবে তখন অনেকে মনে করবে মিস্টার রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হয়তোবা ডাজ হবে, অনেকে ডাজ দিবে। অপশন সিতে এসে স্টুডেন্টরা চিন্তা করে যে হ্যাভ থাকলে ডান হয়, রহিম থাকলে ডাজ হয়, তাহলে এই সি তো অ্যান্সার হইতে পারে না, এরকম থিঙ্কিং করে। এবং যারা ওভার ক্লেভার স্টুডেন্ট, অনেকে স্মার্ট মনে করেন, তারা কিভাবে বাসটা খাবে দেখবেন। বাস, আমি আবারও বললাম বাস খাবে। তো বাস খাবে কেমনে দেখেন, সেটা হলো যে অনেক স্টুডেন্ট ভাববে যে হ্যাভ আছে, হ্যাভের জন্য এ মানে ডান, এবং কিছু স্টুডেন্ট ভাববে যে বি কেন, মিস্টার রহিমের জন্য কি হবে, বি হবে, বি মানে কি ডাস, তাহলে অ্যান্সার মনে হয় এ প্লাস বি, মানে এইটা শিওর অ্যান্সার ভাববে। না, এইটা অ্যান্সার নয়, এখানে অ্যান্সার শুধুমাত্র সি, বাদ বাকি সবগুলোই ভুল। কেন ভুল আমরা লক্ষ্য করি, দেখেন এখানে খুব স্পষ্টভাবে লেখা আছে হ্যাভ, হ্যাভ ভার্বের পরে যদি সামওয়ান থাকে ভার্বের বেস ফর্ম অ্যান্সার হবে, তার মানে এখানে মিস্টার রহিমের পরেও অ্যান্সার ডুই হবে, অ্যান্সার কি হবে, ডু হবে। সুন্দর করে এখানে লেখা আছে, আমরা একটা ফলো করি, সামওয়ান, মিস্টার রহিম কি সামওয়ান, এবং ডু কি ভার্বের বেস ফর্ম, তার মানে এখানে অ্যান্সার কি হবে, ডু হবে। এবং এখানে দেখেন নাম্বার অপশন পরের এমসিকিউটা আমরা দেখি, আই গট মাই কার। দেখেন গটের পরে কার বস্তু, এখানে আমরা গেটের ব্যবহারটা দেখি, গেটের পরে যদি সামওয়ান থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হবে ইনফিনিটিভ হয়ে, এবং যদি সামথিং থাকে তাহলে ভার্বের ভিতরি হবে। তাহলে এখানে আছে গটের পরে কার সামথিং, তাহলে এখানে কি ওয়াশ হবে না ওয়াস্ট হবে, এখানে অবশ্যই ওয়াস্ট হবে অ্যান্সার। একটু ভালোভাবে আপনারা এইটা আবারও রিভিউ করে নিন, একটু দেখে নেন, কারণ প্রশ্নটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার এখান থেকেই হয়। যদি আপনাদের এখান থেকে প্রশ্ন কমন না পড়ে, তাহলে এর অল্টারনেটিভ আরেকটা ভার্ব রয়েছে, সেখান থেকে প্রশ্ন আসবে, তার নাম হলো সাবজাংটিভ ভার্ব। তার নাম কি, সাবজাংটিভ ভার্ব। এবার আমরা আসি সাবজাংটিভ ভার্বে। এই রাইট ফর্ম ভার্বের সবচেয়ে কঠিন রুলস ধরা হয় সাবজাংটিভ ভার্ব। এই সাবজাংটিভ ভার্বের উপরে রাইট ফর্ম ভার্বের কোনো কঠিন কোনো রুলস এখনো পৃথিবীতে জন্ম হয় নাই। এখন দেখেন এখান থেকে প্রতিবারই ঢাকা ইউনিভার্সিটিতে এই সাবজাংটিভ অথবা পজিটিভ এই দুইটা ভার্বের মধ্যে থেকে একটা ভার্ব থেকে প্রশ্ন হয়। কেন প্রশ্ন হয় দেখেন, এখানে সাবজাংটিভ ভার্বের আমি দুইটা স্ট্রাকচার দিয়েছি। প্রথমটা হলো সাবজাংটিভ ভার্বের পরে দেখেন সাবজাংটিভ ভার্বের পরে যদি দ্যাট থাকে, মানে আরেকটা যদি ক্লজ মার্কার থেকে আরেকটা যদি বাক্য থাকে, আরেকটা ক্লজ থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। এখানে অধিকাংশ সময় প্রশ্নদাতারা একটা টিক্স অবলম্বন করে, সেটা কি এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন কি হলো সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট দেয়, যখন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেয় তখন স্টুডেন্টটা এখানে ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম করে বসে, না এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে না, এখানে ভার্বের বেস ফর্ম হবে। কিভাবে হবে দেখেন, এখানে আমরা লক্ষ্য করি স্ট্রাকচারটা, সাবজাংটিভ ভার্বের পরে এখানে যে সাবজেক্টটা থাকবে এরপরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। এখন দ্য টিচার ইনসিস্ট ভার্বটা হলো সাবজাংটিভ ভার্ব, তাহলে এখানে আছে দ্যাট, এরপরে যে সাবজেক্টই থাকে না কেন ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এভরি স্টুডেন্টসের পরে নর্মালি সাবমিটস হওয়ার কথা, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হওয়ার কথা, অথবা শুড সাবমিট হওয়ার কথা, অথবা উড সাবমিট হওয়ার কথা, অথবা হ্যাড সাবমিটেড হওয়ার কথা, এমন হওয়ার কথা। কিন্তু এখানে অপশনটা দেখেন কি আছে, সাবমিট আছে, শুড সাবমিট আছে, সাবমিটস আছে, নান আছে। তার মানে এখানে এভরিওয়ানের পরে 99% স্টুডেন্ট হয় শুড সাবমিট মারবে অথবা শুধু সাবমিটস মারবে, কিন্তু সাবমিটসও হবে না, শুড দিয়েও হবে না, এখানে হবে কি শুধু সাবমিট হবে, এইটা অ্যান্সার। এবং দেখেন রুলস 2, সাবজাংটিভ ভার্বের পরে দ্যাটের পরে যদি কখনো নেগেটিভ করা লাগে, বাক্যটা কি করা লাগে, নেগেটিভ করা লাগে, যদি নেগেটিভ করার প্রয়োজন হয় তাও কখনো অক্সিলারি ভার্ব বসবে না। আমি আবারও বলতেছি অক্সিলারি ভার্ব বসবে না, আবারও মনে রাখেন অক্সিলারি ভার্ব বসবে না, বসবে না, বসবে না, এইটাই ঢাকা ভার্সিটির প্রশ্ন। এই যে বাক্যটা আমি লিখে রাখছি এইটা বিগত সালের ঢাবির প্রশ্ন, ঢাবিতে একাধিকবার প্রশ্ন আসছে। অনেকে বলে ঢাবির প্রশ্ন রিপিট হয় না, হ্যাঁ ঢাবির প্রশ্ন অবশ্যই রিপিট হয়, মাঝে মাঝে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে মাঝে মাঝে রিপিট হয়, দেখবেন যে ঢাবির প্রশ্ন একাধিক রিপিট আছে। এখন দেখেন এখানে আছে ডক্টর সাজেস্টেড মি দ্যাট আই,
এখানে সাবজেক্টটা দিয়ে আছে। এরপর এখানে কি আছে, শুড নট স্মোক, শুড নট স্মোকস, হ্যাড নট স্মোকেন অথবা নট স্মোক। নর্মালি এখানে স্টুডেন্টসগুলো অ্যান্সার করবে শুড নট স্মোক, কিন্তু এটা হবে না, হ্যাড নট স্মোকও হবে না, শুড নট স্মোকও হবে না, শুধু নট স্মোক হবে। কেন হবে? কারণ স্ট্রাকচারে আছে সাবজাংটিভ ভার্বের পরে এক্সটেনশন প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তার মানে বাক্যটা নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব আসবে না, প্রয়োজনে এখানে শুধু নট আসবে, শুধু নট আসবে। এখানে সাবজাংটিভ ভার্ব নিয়ে আশা করি আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আজকে আমাদের প্রিন্সিপাল ভার্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভার্বগুলো ছিল সেই ভার্বগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং আপনাদের আশা করা যায় এখান থেকে কোনো প্রবলেম আর হবে না। এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা 99%। সবসময় এই প্রিন্সিপাল ভার্বের এবং প্রিন্সিপাল ভার্বের মধ্যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ থেকে একটা প্রশ্ন হয় এবং আরেকটা প্রশ্ন হলো মডাল অক্সিলারি, ওটা পার্ট 2 এ সাজানো হয়েছে এবং পার্ট 3 হলো নন ফাইনাইট ভার্ব। আমরা ভার্বটা 3টা অংশে সাজিয়েছি, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব এবং কি নন ফাইনাইট ভার্ব। পার্ট 2তে আপনারা পাবেন মডাল অক্সিলারিজ। মূলত অক্সিলারি ভার্ব করাবো কিন্তু ফোকাসটা থাকবে মডাল অক্সিলারিজ, ওখান থেকে একটা প্রশ্ন হয়। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ আপনাদের। যদি আপনারা এরকম আরো ইফেক্টিভ অনেক ক্লাস পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সঙ্গে থাকুন, সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।